আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুরহাটে নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ও একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা ঠেকাতে রাষ্ট্রের সংস্কার জরুরি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, এদেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নেই। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? তাই তো কম্পিউটার ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, ফ্যাসিস্ট না হোক, জবাবদিহিতা থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ ভোট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারে আজ রাজধানীতে বিভিন্ন পথ ও জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রার্থী আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শুরুতে দুপুর 2টায় মিরপুর ইসিবি চত্বরে ঢাকা 16 এর প্রার্থী আমিনুল হকের অনুষ্ঠানে 2:40 মিরপুর পল্লবী 2 নং ওয়ার্ড লাল মাঠে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের পথসভায়। এছাড়া ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম আয়োজিত চাতারকুল বাড্ডা উইমেন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে সানভ্যালি মাঠে মতবিনিময় সভাসহ অন্যান্য প্রচারের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বর থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়া প্রস্তুতি কেমন দেখছেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ঢাকা 17 আসরে আজকের এই প্রথম পথসভাটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা 2টা নাগাদ। আমরা আমাদের পেছনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে, যেহেতু মূল সড়কের উপরে অর্থাৎ ইউসিবি চত্বরের এই মূল সড়কের উপরে যেহেতু এই সমাবেশটি, সেই কারণে সড়কটিকেও ফ্রি রাখতে হচ্ছে যান চলাচলের জন্য। একই সাথে সড়কের পাশ ঘেঁষে তৈরি করা হয়েছে মঞ্চ এবং মঞ্চের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। কিছুক্ষণ পর তারেক রহমান এখানে আসবেন এবং এইখানে আসার পর তিনি আসলে বক্তব্য রাখবেন। এটি পথসভা এবং এরপরে আরো অন্তত ছয়টি কিংবা জনসভার যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমান। আপনি যেটি বলছিলেন যে পল্লবী, মিরপুর 10, মিরপুর 14 এবং ববি হাজ্জাজ মিরপুর 13 এবং তেজগাঁয়ে একটি সমাবেশের নতুন করে যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে এবং সবশেষ জনসভাটি হবে মিরপুর ঢাকা 11 অর্থাৎ বাড্ডা সাদারকুল এলাকায়। এই আজকে যে 6টি জনসভার কথা ছিল, সবশেষ হয়তো 7টি জনসভা হবে আজকে। শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা, একই সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য দলের নেতারাও আমরা দেখেছি যে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং এই শেষ সময়ের ব্যস্ততায় ঢাকায় অন্তত আজকে 7টি এবং আগামীকাল 8টি অর্থাৎ 15টি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আপনারা নিশ্চয়ই জানেন তারেক রহমান ইতিমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলেছেন, নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। সেই বিষয়গুলি মূলত তার এই জনসভার তার বক্তব্য উঠে আসছে। তিনি বলছেন যে মানুষের কল্যাণে কাজ করতে চান, দেশ পুনর্গঠনে যেসব কাজ প্রয়োজন সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করতে চায় বিএনপি। এবং তিনি এর আগেও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে তারা কি করবে, সেই সব প্রতিশ্রুতিগুলো কিন্তু এর আগে দিয়েছে, নির্বাচনে ইশতেহারও ঘোষণা করেছে। এবং এই শেষ সময়ের জনসভা ঢাকার যে কটি আসন রয়েছে সব কটি আসনে যারা বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে, যাদের প্রার্থিতা দিয়েছে, তাদের পক্ষে অর্থাৎ প্রত্যেকটি প্রার্থীর পক্ষেই আসলে জনসভা করছেন তারেক রহমান এবং শেষ সময়ে যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কাজ করছেন তারেক রহমান। ধন্যবাদ রুবেল আমাদের সাথে যুক্ত হবার জন্য।
13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সরগরম রাজধানী। শেষ মুহূর্তের এই প্রচারে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানান উন্নয়ন আর নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এক ব্যতিক্রমধর্মী প্রচার চালিয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে দক্ষিণ বনশ্রীতে আসেন তিনি। বলেন, জয়ী হলে সরকারিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা ৮ আসনে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন দোলাইপাস কাঁচাবাজারে গণসংযোগ করে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রয়েছে স্পেশাল শিশু রয়েছে, তাদেরকে সুযোগ করে তৈরি করে দেওয়া সরকারিভাবে, প্রাইভেট অনেক কিছু আছে কিন্তু সরকারিভাবে তাদের ওদেরকে যাতে আমরা একটা প্রাতিষ্ঠানিক, এখানে কোনো প্রতিষ্ঠান নাই, আমরা সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদেরকে যাতে সরকারিভাবে সুযোগ সুবিধাগুলি দেওয়া যায়। আমি আগেও বলেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার ব্যবহার মনিটরিং করা, এগুলো আসলে দৃশ্যমান আমরা দেখছি না। এই জন্য কিছুটা শঙ্কা তো এখনো আছে। ঢাকা 5-এর যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, শেষ সময়ে এসে প্রচারণা কেমন দেখছেন প্রার্থীদের? এছাড়া ভোটাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা যেমনটি বলছিলেন, প্রচারণা কিন্তু একদমই শেষ মুহূর্তে চলে এসেছে। আজকে 8 তারিখ, আর মাত্র 2টি দিন প্রচার করা যাবে এবং তারপরেই কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু নিতে হবে। এবং আমরা দেখেছি শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে পাড়া মহল্লা অড়িগড়ি ঘুরে বেড়াচ্ছে প্রার্থীরা, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু তাদের কর্মী সমর্থকরাও ছিলেন এবং ভোটারদের বিভিন্ন যে উন্নয়নের প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা 5 আসনে, সেখানে যে বিএনপির প্রার্থী রয়েছে তিনি কিন্তু সকাল থেকেই গণসংযোগ করেছেন এবং এরপরে আসলে তিনি তাদের কর্মীদের নিয়ে, আপনি জানেন যে আগামীকাল এই দক্ষিণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেই সভাটি কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় তা নিয়ে কিন্তু কর্মীদের সঙ্গে তিনি বসেছেন এবং কথা বলছেন। এবং তার প্রচারের যেহেতু আর 2 দিন রয়েছে, সেখানে কি আর ব্যতিক্রমী আয়োজন করা যায় সেটি নিয়ে কিন্তু ঘনিষ্ঠ যে কর্মীদের রয়েছে তাদের নিয়ে কিন্তু বসেছেন। আর রয়েছেন এখানে প্রার্থী, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে প্রচারের একদম শেষ মুহূর্তে আমরা তো, আপনারা কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ নিয়ে? কোনো শঙ্কা আছে? নির্বাচন পরিবেশ নিয়ে আমরা যেটা ভালো দেখছিলাম, কিন্তু ইদানিং কিছু গুপ্ত পার্টি এলাকায় আসা যাওয়া করছে, 20 জন 30 জন কোনো বাড়িতে অবস্থান করে আবার সকালবেলা চলে যায়। এরকম গুপ্ত পার্টির আমরা খবর পাচ্ছি, তারা নির্বাচন বানচাল করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। তো এইসব কারা, পুলিশ প্রশাসনকে আমরা অবগত করছি তাদেরকে ওয়াচ করার জন্য এবং তাদেরকে ধরার জন্য। তো শুনছিলেন আফসানা, তিনি কিন্তু বলছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে ইদানিং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তার এলাকায় ঘটছে এবং তিনি প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করেছেন এবং তিনি এটিও বলছেন যে সকাল থেকে যে জয়ী হলে যে ঢাকা 5-এর যে সমস্যাগুলো সমাধান করবে এবং ভোটার এমনটি জানিয়েছেন যোগ্য এবং সৎ প্রার্থীকে, যারা তাদের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। তো আফসানা, এই ছিল ঢাকা 5 থেকে আমার কাছে সবশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে দীপ্ত। ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের মন্ত্রী এমপি বানিয়ে কি করে দুর্নীতির টুটি চেপে ধরা যায়, এমন প্রশ্ন করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে। 12 ফেব্রুয়ারি হবে আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ভোটের গণজোয়ার। সকালে বাড্ডায় 11 দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চাইলেন জোট নেতারা। জামাতের আমির বিএনপির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের 10 টাকা কেজি দরের চালের মতোই ভুয়া ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। 12 ফেব্রুয়ারি জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণখেলাপি, ঋণ
ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। ঢাকা 11 আসনের সমস্যা সমাধানের অঙ্গীকার করে নাহিদ ইসলাম সংসদে গিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে দেশ ও জনগণের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বৈষম্যহীন, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে 11 দলীয় জোটকে বিজয়ী করতে সকল ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জোট নেতারা। 12ই ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ যৌথ নিরাপত্তা মহড়া। 2 শতাধিক সদস্যের অংশগ্রহণে এই মহড়ার মূল উদ্দেশ্য ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ঢাকা 12 আসনের মগবাজার ও নাখালপাড়া সহ বেশ কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে হিসেবেই প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও বলেন, কোথাও কোনো সমস্যা হলে 5 মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছবে। আর্মি, পুলিশ এবং বিজিবি, র্যাব সহ আমরা সম্পূর্ণ এলাকা 12 ম্যাক্সিমাম এলাকায় আমরা কভার করার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা যায় যে না, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাবে না। খুব বেশি ওই হলে 5 মিনিটের মধ্যে আমরা অ্যাড্রেস করতে পারব। আওয়ামী শাসন আমলে শতাধিক মানুষকে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 বিচারপতি ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হচ্ছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে আসামিদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ বলে দাবি করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। অন্যদিকে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মুনিরুজ্জামান দাবি করেছেন সব কার্যক্রম চালু আছে। এ সময় তিনি আরও বলেন, NCT এখনও বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। এটি একটি আইনগত প্রক্রিয়া, যা প্রক্রিয়া শেষে আলোচনার মাধ্যমে শেষ হবে। বিষয়টি রিউমার হিসেবে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে। তা আমাদের অ্যাকাউন্টেবল হতে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছে, এবং জনগণের সাথে, ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ বিষয়ে বর্তমান অবস্থা কি দেখছেন সে সম্পর্কে জানাবেন আমাদের। জি আফসানা, আসলে যেমনটি বলেছেন
বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজ সকাল থেকেই টানা কর্মবিরতি চলছে। অপরদিকে দুপুর 12টার সময় কিন্তু বন্দর চেয়ারম্যান তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তিনি বলেছেন বন্দরের সমস্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে বন্দরের ভিতর থেকে সিএনএফের যেই কর্মচারীরা বেরোতো তাদেরকে আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম বন্দরের ভিতরের কার্যক্রমগুলো চলমান কিনা। তারা আমাদেরকে বললো আসলে ডেলিভারির সমস্ত কার্যক্রম বন্ধ, তবে কিছু কিছু কাজ হচ্ছে, সেটি হচ্ছে যে ফাইলপত্র আসলে সাইন হচ্ছে, অন্য সব কাজকর্ম কিন্তু একবারে সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে এর আগের টানা 6 দিনের ধর্মঘটে কিন্তু বহির্নোঙরের কাজ চলমান ছিল। এখন কিন্তু বহির্নোঙরের কাজও বন্ধ, যেহেতু মাদার ভেসেলগুলো আসলে বহির্নোঙরে অবস্থান করে, সেখান থেকে ছোট ছোট ভেসেলে করে পণ্যগুলো আসলে চট্টগ্রাম বন্দরে আনতে হয়। সেই মাদার ভেসেল থেকেও কিন্তু পণ্য নামানো বন্ধ। সেখানে 94টি মাদার ভেসেল অপেক্ষা করছে এবং তার মধ্যে 35টি হচ্ছে ভোগ্যপণ্য নিয়ে, যেই ভোগ্যপণ্যগুলো আসলে সামনে রমজানকে ঘিরে এসেছিল এবং ওগুলো কিন্তু আসলে খাতুনগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল। যারা বন্দর ব্যবহার করে তারা কিন্তু জানালো আসলে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি আসলে সমাধান হওয়া দরকার, যেহেতু সামনে রমজান এবং নির্বাচন, দুটো বিষয়কে ঘিরে কিন্তু আসলে এটি সমাধান চাচ্ছে সবাই। তবে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু সকাল থেকে এখানে কাউকে দেখা যায়নি। তারা দাবি করেছেন তাদের 2-4 জন কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তবে সার্বিক বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বন্দর থেকে সকাল থেকে কোনো গাড়ি কিন্তু বের হয়নি পণ্য নিয়ে এবং কোনো গাড়ি কিন্তু প্রবেশও করেনি। তবে চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে বন্দরের কার্যক্রম চলমান রয়েছে, আর আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যারা বন্দর ব্যবহার করছে তারা জানালো আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে একটা শুরু করতে যাচ্ছে, যেহেতু রপ্তানিযোগ্য এবং পতনশীল যে পণ্যগুলো রয়েছে সেগুলো যদি আসলে বের করতে না পারে তাহলে কিন্তু আসলে তারা আর্থিকভাবে আরও ক্ষতি হবে বলে মনে করছেন। তবে রপ্তানিযোগ্য কিন্তু 13,000 একক কন্টেইনার রয়েছে, সেই 13,000 একক কন্টেইনারের মধ্যে কিন্তু 66,000 কোটি টাকার পণ্য রয়েছে। এই পণ্যগুলো যদি আসলে নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দিতে না পারে তাহলে কিন্তু আসলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে বন্দরের ধর্মঘট নিয়ে সর্বশেষ সংবাদ। হামিদা। নির্বাচনকে ঘিরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় সরকার ও রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের ভালো প্রস্তাবগুলো সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নর স্টাডিজ CGS আয়োজিত জাতীয় গবেষণা উপস্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টরেট দেবপ্রিয় ভট্টাচার্য এবং সরকারের নেয়া সংবিধান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সবাইকে গণভোট এবং নির্বাচনের অংশ নেওয়ার আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। তবে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় সেই প্রশ্নটি নতুন করে জরুরি হয়ে উঠেছে বলে জানায় কেউ কেউ। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন, পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তার জোরদারের লক্ষ্যে কক্সবাজারের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এর ধারাবাহিকতায় সকাল থেকে কক্সবাজারের উখিয়ার, বালুখালী ও এর আশপাশের এলাকায় থেকে 6 শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তাদের ক্যাম্পের ভেতরে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান সেনাবাহিনীর 9 বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে 5 জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। ফ্রান্সের ব্র্যান্ড পিয়েরে কার্ডিন ও অর্নেট লাগেজের যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্নেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার।
এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও পরিবেশকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বাজারে অর্নেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে পিয়েরে কার্ডিন ব্র্যান্ডের অংশীদারিত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এছাড়া বিপণন ও বিক্রয়ের সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের উপর গুরুত্বারোপ করবে। দেশের পুঁজিবাজার টানা কয়েকদিন ধরে ভালো অবস্থায় রয়েছে। দীর্ঘ মন্দার পর নতুন বছরের শুরু থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে। এদিন দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল শাসা ডেনিমস, যার শেয়ার দর 10% বেড়েছে। এছাড়াও সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় 19 পয়েন্ট। ডিএসই জানিয়েছে, লেনদেনের সময় সূচক কিছুটা কমলেও শেষ পর্যন্ত বাড়তি অবস্থায় লেনদেন শেষ হয়। একইভাবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও 67 পয়েন্টের বেশি বেড়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।